হ্যালো স্টুডেন্টস, আমি অনিমেষ। আজকে আমরা ভৌত রাশির পরিমাপ ও মাত্রা চ্যাপ্টারের ছায়া ও প্রবলেম সেট 1-এর সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা প্রবলেম 6 পর্যন্ত ডিসকাস করেছিলাম। আজ আমরা 7 to 17 অর্থাৎ একদম লাস্ট প্রবলেম পর্যন্ত ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো কোয়েশ্চেন নাম্বার 6 পর্যন্ত আমরা আগের দিন করেছিলাম, আজ কোয়েশ্চেন নাম্বার 7। তো কোয়েশ্চেন নাম্বার 7-এ একটা স্ক্রু গেজ সম্বন্ধীয় প্রবলেম দেওয়া আছে। তো স্ক্রু গেজের ক্ষেত্রে আমরা যেটা জানি যে জিনিসটা আমরা পরিমাপ করছি অর্থাৎ তারের ব্যাসকে আমরা যদি ডি ধরি তাহলে ডি ইকুয়ালস টু কী হয়, এ প্লাস বি ইন্টু সি। এখানে এ হচ্ছে মূল স্কেলের পার্ট, আর বি হচ্ছে চক্রাকার স্কেলের পার্ট, আর সি হলো লঘিষ্ঠ ধ্রুবক। তো এখানে এ ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে 0 মিলিমিটার, তাহলে এ ইকুয়ালস টু 0 মিলিমিটার দেওয়া আছে। বি ইকুয়ালস টু কত দেওয়া আছে, দেওয়া নেই, বিটা দেওয়া আছে 52। দেখো 52 দেওয়া আছে, চক্রাকার স্কেলের পার্ট বলেছে 52। তো বি ইকুয়ালস টু এখানে 52। এবার আমাদের সি অর্থাৎ লঘিষ্ঠ ধ্রুবকটা বের করে ফেলতে হবে। তো লঘিষ্ঠ ধ্রুবক সি ইকুয়ালস টু আমরা কি জানি, সি ইকুয়ালস টু কি হয়, স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। তাহলে আমি বললাম যে লঘিষ্ঠ ধ্রুবক অর্থাৎ সি ইকুয়ালস টু কি হয়, স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। তো এখানে স্ক্রু পিচ কত দেওয়া আছে, দেখো স্ক্রু পিচ 1 মিলিমিটার দেওয়া আছে। তো 1 মিলিমিটার বাই 100 কেন করলাম না, চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা দিয়েছে 100, তাই 100 করলাম। তো এখান থেকে ভ্যালুটা আমরা কত পাচ্ছি, 0.01 মিলিমিটার। তাহলে 0.01 মিলিমিটার। তো একে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে চাই, সেন্টিমিটারেও কনভার্ট করে নিতে পারি। তো তখন কি হয়ে যাবে, 001 সেন্টিমিটার, 0.001 সেন্টিমিটার। এইবার আমরা ডি এর ফর্মুলাতে বসিয়ে দেব। তাহলে ডি ইকুয়ালস টু এ প্লাস বিসি। তো এর ভ্যালু পেয়েছি 0 প্লাস বি এর ভ্যালু কত পেয়েছি 52 ইন্টু সি কত পেয়েছি 0.001 সেন্টিমিটার, 0.001। তাহলে ওভারঅল আমাদের অ্যান্সার চলে এলো 0.052 সেন্টিমিটারে নিয়েছি এখানে, তাই এটা অ্যান্সারটা সেন্টিমিটারে আসবে। তো এটা হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার, 0.052 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। দেখো এখানে বলেছে বিবর্ধন 100, বিবর্ধনকে আমরা এম দিয়ে ডিনোট করি, এম হচ্ছে বিবর্ধন। তো এম ইকুয়ালস টু কি হয়, ভি বাই ইউ হয়, এম ইকুয়ালস টু ভি বাই ইউ হয়, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তো এখান থেকে ইউ ইকুয়ালস টু আমরা বের করে নিতে পারি, ইউ ইকুয়ালস টু ভি বাই এম, তো ভি এর ভ্যালু এখানে দেওয়া আছে, ভি এর ভ্যালু কত দেওয়া আছে, ভি ইকুয়ালস টু হচ্ছে 3.5 মিলিমিটার, আর এম দেওয়া আছে 100। তো এগুলো ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে 3.5 বাই 100 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 0.035 মিলিমিটার, 0.035 মিলিমিটার। এটা হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি তোমাদের এখানে নেই, এটা ক্লাস 12-এর ফর্মুলা, বা ক্লাস 10-এও কেউ শিখেছো হয়তো ফর্মুলাটা, এম ইকুয়ালস টু ভি বাই ইউ, আবার ক্লাস 12-এ আছে।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। তো কোয়েশ্চেন নাম্বার 9-এ মুভ করব আমরা। এটা এরর সম্বন্ধীয় কোয়েশ্চেন, অর্থাৎ ত্রুটি সম্বন্ধীয় কোয়েশ্চেন। তো এখানে কি দেওয়া আছে আমাদের, t ইকুয়ালস টু 2 পাই রুট l বাই জি দেওয়া আছে। তো কার ত্রুটি বের করতে বলেছে? অভিকর্ষজ ত্বরণের ত্রুটি। তাহলে আমরা অভিকর্ষজ ত্বরণের রেসপেক্টে সমীকরণটাকে আগে বের করে নেব, সাজিয়ে নেব। তো এটাকে যদি সাজাই তাহলে বোথ সাইডে স্কোয়ার করব। টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই জি। তো এখান থেকে কি পাবো, জি ইকুয়ালস টু কত পাবো না, এখান থেকে জি ইকুয়ালস টু পেলাম 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই টি স্কোয়ার। তো এখানে 4 পাই স্কোয়ারটা ধ্রুবক। তো আমরা যখন এররের ইকুয়েশন বের করব তখন কিন্তু এই ধ্রুবক রাশি থাকবে না। তাহলে কি হয়ে যাবে, ডেল জি বাই জি ইকুয়ালস টু ডেল এল বাই এল প্লাস, দেখো এখানে ঘাতে 2 আছে তাই 2টা সামনে চলে যাবে, 2 ইন্টু ডেল টি বাই টি, 2 ইন্টু ডেল টি বাই টি। এবার এখানে আমরা ইনফরমেশনগুলো দেখব কি কি দেওয়া আছে। দেখো কার্যকর দৈর্ঘ্য এল, এল এর ত্রুটি হচ্ছে 1%। তাহলে এল এর ত্রুটি যদি 1% হয় তাহলে ডেল এলটা হয়ে যাবে 1। আর 1% মানে কার রেসপেক্টে, 100 রেসপেক্টে। পার্সেন্টেজ সবসময় কার রেসপেক্টে হয়, 100-এর রেসপেক্টে। তো 1/100 প্লাস 2 ইন্টু দেখো ডেল টি কি বলেছে, টি হচ্ছে পর্যায়কালের ত্রুটি 2% বলেছে, 2%। তো এখানে আমি 2 বসিয়ে দেবো, তাহলে 2/100। তো এইবার এটা যেটা পেলাম ডেল জি বাই জি পেলাম ভগ্নাংশ ত্রুটি। তো একে পার্সেন্টেজ ত্রুটি করার জন্য ইন্টু 100 করতে হবে, ইন্টু 100%। তো এটা যদি করি আমি তাহলে ফাইনালি যেটা পাবো কি হচ্ছে দেখো, তো 100 কমন নিয়ে নেব, 1/100 কমন নিয়ে নেব। 1/100 কমন নিলে ভেতরে কি পড়ে থাকবে দেখো, 1 + 4 ইন্টু 100%। তো 100 আর 100 ক্যান্সেল আউট হয়ে গেল, এখান থেকে অ্যান্সার চলে এলো 5%। তো এখান থেকে অ্যান্সার হয়ে যাবে 5%। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো এখানে ডেল এল বাই এল কী করলাম, 1/100 যেহেতু 1% বলেছিল। ডেল টি বাই টি কী করলাম, 2/100 করলাম। কেন না, এখানে 2% বলেছিল। এবার ফাইনালি আবার 100 দিয়ে গুণ করলাম, কেন না এখানে আমাদের ভগ্নাংশ ত্রুটি বেরিয়েছে, ডেল জি বাই জি বেরিয়েছে। একে পার্সেন্টেজে নিয়ে যেতে হলে ইন্টু 100 গুণ করতে হবে। তো তাই ফাইনাল অ্যান্সারটা আমাদের 5% এসেছে। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাব, কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10টা ভালো একটা অঙ্ক, কনসেপচুয়াল। তো এখানে ভালো করে দেখো, ভার্নিয়ার ক্যালিপাসের মূল স্কেলের 19 ঘর। মূল স্কেল মানে আমরা কি বুঝি, মেন স্কেল ডিভিশন। তাহলে 19 মেন স্কেল ডিভিশন, 19 মেন স্কেল ডিভিশন ইকুয়ালস টু কি বলেছে, ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সঙ্গে মিলে যায়। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ডিভিশনের সঙ্গে সমান হচ্ছে, তাহলে 20 VSD। VSDর ফুল ফর্ম হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। 1 VSD ইকুয়ালস টু 19/20 MSD। 1 VSD ইকুয়ালস টু 19/20 VSD। এইবার লিস্ট কাউন্টের একটা ফর্মুলা আমরা জানি। লিস্ট কাউন্ট মানে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম ঘর, যেটা আমরা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মাপতে পারি, ক্যালিপার দিয়ে মাপতে পারি। তাহলে লিস্ট কাউন্ট ইকুয়ালস টু 1 MSD মাইনাস 1 VSD। তাহলে 1 MSD মাইনাস VSDর ভ্যালু কত পেয়েছি, 19/20
এমএসডি। তাহলে 19/20 এমএসডি। তো এমএসডি যদি কমন নিয়ে নিই তাহলে 1 - 19/20 ইন্টু এমএসডি। তো এখান থেকে কত চলে আসবে? 20 - 19 মানে 1/20 এমএসডি। তাহলে লিস্ট কাউন্ট ইকুয়ালস টু কি চলে এলো? 1/20 এমএসডি। তো এখান থেকে আমাদের এমএসডি বের করতে বলেছে। তো এমএসডি ইকুয়ালস টু কি হবে? এমএসডি ইকুয়ালস টু হবে 20 ইন্টু লিস্ট কাউন্ট। তো 20 ইন্টু লিস্ট কাউন্টের ভ্যালু কত দেওয়া আছে দেখো, লিস্ট কাউন্ট কত দেওয়া আছে? এটা 0.1 ছিল, 0.1। তো 0.1 মিলিমিটার, তাহলে 20 ইন্টু 0.1 মিলিমিটার। তো এর ভ্যালুটা আমি ফাইনালি পেয়ে গেলাম 2 মিলিমিটার। তাহলে 1 এমএসডি মানে আমাদের মেন স্কেল ডিভিশনটাই চেয়েছি। এখানে আমাদের কোশ্চেনে যেটা চেয়েছে সেটা মেন স্কেল ডিভিশন চেয়েছে। দেখো যে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য নির্ণয় করো। তো মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য হয়ে যাবে 2 মিলিমিটার। আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো আরেকবার ভালো করে দেখে নাও ভিডিওটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। এখানে কি বলেছে? চক্রাকার স্কেলের ঘর সংখ্যা দিয়ে দিয়েছে 200 আর স্ক্রু পিচ দিয়ে দিয়েছে 1.0 মিলিমিটার। তো আমরা জানি লঘিষ্ঠ ধ্রুবক ইকুয়ালস টু কি হয়? স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের ঘর সংখ্যা। আবার বলছি, লঘিষ্ঠ ধ্রুবক ইকুয়ালস টু স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের ঘর সংখ্যা। তো লঘিষ্ঠ ধ্রুবক সি ইকুয়ালস টু কি হয়ে যাবে? দেখো স্ক্রু পিচ মানে কত? 1.0 মিলিমিটার ডিভাইডেড বাই চক্রাকার স্কেলের ঘর সংখ্যা 200। তো এখান থেকে ফাইনালি আমাদের চলে এলো অ্যান্সারটা 5 ইন্টু 10⁻³ মিলিমিটার। 5 ইন্টু 10⁻³ মিলিমিটার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাব। কোয়েশ্চেন নাম্বার 12। তো কোয়েশ্চেন নাম্বার 12-এ কি বলেছে? নিচের কোন যন্ত্রটি দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে তুলনামূলকভাবে নির্ভুল যন্ত্র? একটি 25 ঘর সংখ্যা বিশিষ্ট ভার্নিয়ার ক্যালিপার। আচ্ছা, এখানে শুধুমাত্র 25 ঘর সংখ্যা বিশিষ্ট ভার্নিয়ার ক্যালিপার বলেছে। তো এখানে অন্য কোনো তথ্য যেহেতু দেওয়া নেই, তাই এখান থেকে আমরা লঘিষ্ঠ ধ্রুবক বা অন্যান্য জিনিস কিন্তু বের করতে পারবো না। তাই এই কোয়েশ্চেনে ফার্স্ট পার্টটা কিন্তু একটু ভুল আছে। তো আমরা লঘিষ্ঠ ধ্রুবক অবশ্যই সেকেন্ড পার্টটা অর্থাৎ স্ক্রু গেজের জন্য বের করতে পারি। স্ক্রু গেজের ক্ষেত্রে সি ইকুয়ালস টু আমাদের কি হয়ে যাবে? 0.5 ডিভাইডেড বাই, দেখো মোট ঘর সংখ্যা কত? 50 মিলিমিটার। তো এখান থেকে আমরা 0.01 মিলিমিটার পেয়ে যাব। অর্থাৎ স্ক্রু গেজের কিন্তু আমরা কি পেয়ে গেলাম? লঘিষ্ঠ ধ্রুবক বের করতে পারছি। কিন্তু আমরা ভার্নিয়ার ক্যালিপারের কিন্তু লঘিষ্ঠ ধ্রুবক বের করতে পারলাম না। তাই এখান থেকে আমরা কম্প্যারিজনে যেতে পারবো না, কম্পেয়ার করতে পারবো না যে কোনটা বেশি ভালো। তো নেক্সট কোয়েশ্চেনে বলছে একটা সমীকরণ দেওয়া আছে। ওই সমীকরণে পি আর ভি আর এল এর ভ্যালুগুলো দেওয়া আছে আর তাদের ত্রুটি দেওয়া আছে। তো আমাদের ইটার শতকরা ত্রুটি বের করতে হবে। সান্দ্রতাঙ্ক ইটা, তার শতকরা ত্রুটি বের করতে হবে। আগেও আমরা এরকম একটা অঙ্ক কিন্তু করেছিলাম, তো এটাও করে ফেলবো, কোনো প্রবলেম নেই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13-এ আমরা আগে ইকুয়েশানটা লিখবো। এটা করার প্রসেস খুবই ভালোভাবে তোমাদের বুঝে নিতে হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13-এ কি করব? আচ্ছা, এখানে সমীকরণটা আমি লিখে ফেলেছি। এবার এখানে ভালো করে দেখো, এই যে π/8 এইটা কিন্তু কনস্ট্যান্ট। তো আমরা যখন এরারের ইকুয়েশন লিখবো অর্থাৎ ত্রুটির ইকুয়েশন লিখবো তখন কিন্তু পাই আর 8 এই দুটো টার্ম কিন্তু থাকবে না, তো বাকি টার্মগুলো কিন্তু থাকবে। তাহলে এখান থেকে এরারের ইকুয়েশন কি হবে?
ডেল ইটা বাই ইটা ইকুয়ালস টু ডেল পি বাই পি প্লাস 4 কেন এলো, ঘাতে 4 আছে তাই 4 ডেল আর বাই আর প্লাস এখানে নিচে ভি আছে, তো ডেল ভি বাই ভি প্লাস ডেল এল বাই এল। এবার আমি এই প্রত্যেকটার যদি ভ্যালু পুট করি তাহলে ডেল পি এর ভ্যালু কত দেওয়া আছে 0.1, দেখো এখানে 0.1 দেওয়া আছে ত্রুটি, এ দেখো 0.1 সেন্টিমিটার এইচজি, তাহলে 0.1 বাই পি এর ভ্যালু কত দেওয়া আছে দেখো 75, তো এখানে 75 প্লাস 4 ইন্টু আর এর ভ্যালু কত দেওয়া আছে ডেল আর এর ভ্যালু 0.1 সেন্টিমিটার দেওয়া আছে, তো 0.1 ডিভাইডেড বাই আর এর ভ্যালু এমনি ভ্যালু কত দেওয়া আছে 0.35, তো এখানে 0.35 প্লাস ডেল ভি কত দেওয়া আছে 0.1 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, তো 0.1 ডিভাইডেড বাই 0.1 ডিভাইডেড বাই 1.5 প্লাস ডেল এর ভ্যালু দেওয়া আছে 0.1 ডিভাইডেড বাই 20.5 অর্থাৎ এখানে 0.01 দেওয়া ছিল, সরি এইখানে একটা 0.01 ছিল 0.01, তো এটা ক্যালকুলেট করে ইন্টু 100% করতে হবে, তো ইন্টু যদি 100% করো ফাইনালি তোমার অ্যান্সারটা আসবে 18.7%। আমি এটা করে দেখে নিয়েছি, তোমরা করে দেখে নাও ক্যালকুলেটারে পুট করে, তো 18.7% আসবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, এখানে ইকুয়েশনটা বের করা, এরারের ইকুয়েশনটা বের করাই হচ্ছে আসল জিনিস। তো সবসময় মনে রাখবে যে এরারের ইকুয়েশনে কিন্তু ধ্রুবকটা থাকে না, ধ্রুবকটা বাদ যাবে, তাই এখানে পাই বাই 8টাকে আমরা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাব। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে দুটো বল দিয়েছে 25 প্লাস মাইনাস 0.29 আর 18 প্লাস মাইনাস 0.39। বল দুটি একসঙ্গে একটি কণার উপর ক্রিয়া করছে, এদের লব্ধি বলের মান নির্ণয় করতে বলেছে। বল দুটি একই দিকে ক্রিয়া করলে, অর্থাৎ বল দুটি যদি একই দিকে ক্রিয়া করে, তোমরা পরের চ্যাপ্টারগুলোতে পড়বে বলের ব্যাপারে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র, নিউটন চ্যাপ্টারে তোমরা পড়বে। তো এখানে এফ নেট আমি এক একটা করছি, এফ নেট ইকুয়ালস টু কী হবে F1 প্লাস F2, তাহলে লব্ধি বল দুটো যদি একই দিকে কাজ করে F1 প্লাস F2 হবে। এবার এদের এরার কি হবে, এরার কিন্তু অ্যাড হয়ে যাবে, মানে ডেল F1 প্লাস ডেল F2, অর্থাৎ এরার কত হবে 0.2 প্লাস 0.3 অর্থাৎ 0.5, আর F1 প্লাস F2 কত হবে, F1 প্লাস F2 হয়ে যাবে 25 প্লাস 18, 25 প্লাস 18। তো 25 প্লাস 18 কত হয় তোমরা সবাই জানো, 25 সাথে 18 অ্যাড করলে কত আসবে 43 আসবে। তো 43 চলে এলো এফ নেট। তো ফাইনালি আমরা বলটাকে এরকমভাবে লিখতে পারি 43 প্লাস মাইনাস এখানে কত আছে 0.5, তো 43 প্লাস মাইনাস 0.5 ডাইন, তো 43 প্লাস মাইনাস 0.5 ডাইন। এটা ফার্স্ট এডটা করলাম। সেকেন্ড এডটা যখন অপোজিট দিকে যাচ্ছে তাহলে মাইনাস হয়ে যাবে, তখন এফ নেটটা কত হবে, তখন এফ নেট হয়ে যাবে কি আছে দেখে নি 25 মানে F1 মাইনাস F2 হয়ে যাবে, F1 মাইনাস F2 হয়ে যাবে। দেখো কিন্তু এরারের ইকুয়েশন কিন্তু চেঞ্জ হয় না, এরারের ইকুয়েশনে মাইনাস থাকলেও কিন্তু প্লাস হয়। তাহলে এরার কি হবে ডেল F1 প্লাস ডেল F2, তাহলে এরার কিন্তু আগের ভ্যালুই হবে 0.2 প্লাস
0.3 মানে 0.5। তাহলে এখানে 25 মাইনাস কত ছিল, 18 ছিল বোধহয়, -18, অর্থাৎ এখানে 7 চলে আসবে। তো এফ নেট কত চলে এলো, তাহলে আমরা বলটাকে, লব্ধি বলটা যেটা, সেটাকে আমরা এমন লিখতে পারি যে 7 প্লাস মাইনাস 0.5 ডাইন। তো দেখো একটা জিনিস কিন্তু লক্ষণীয় যে দুটো অপোজিট দিকে কাজ থাকলেও কিন্তু 0.5 আসছে এরারটা, আর যখন অ্যাড হচ্ছে তখনও কিন্তু 0.5 আসছে। তো এই জিনিসটা হচ্ছে এখানে আসল জিনিস বোঝার। এরপর নেক্সট কোয়েশ্চেন 16, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বের করতে বলেছে। তো ফার্স্টেরটা দেখো 245.34 সেন্টিমিটার। তো এখানে 24534, এখানে কোনো সবগুলোই নন জিরো, কোনো জিরো এলিমেন্ট নেই। তো তার মানে আমাদের এখানে 5টা সংখ্যা আছে, তো 5 হয়ে যাবে সিগনিফিক্যান্ট নাম্বার বা সিগনিফিক্যান্ট ফিগার। তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে 5 হয়ে যাবে। তো পরেরটা দেখো 0.00067। তো দশমিকের আগে অর্থাৎ পয়েন্টের আগে কিন্তু কোনো নন জিরো নাম্বার নেই। তো পয়েন্টের আগে যদি নন জিরো নাম্বার না থাকে তাহলে কিন্তু জিরোগুলো কিন্তু সিগনিফিক্যান্ট ফিগারে আসে না, অর্থাৎ তাৎপর্যপূর্ণ হয় না। তাহলে এখানে কটা সংখ্যা, 6 আর 7, এই দুটো হয়ে যাবে তাৎপর্যপূর্ণ, অর্থাৎ এখানে সিগনিফিক্যান্ট ফিগার হয়ে যাবে 2। এবার পরেরটা দেখো 3.344। তো এখানে নন জিরোই আছে সবগুলো, তো এখানে সিগনিফিক্যান্ট ফিগার 4। আর পরেরটা দেখো 780 গ্রাম। তো 780 গ্রাম, তো এখানে 7 সিগনিফিক্যান্ট, 8 সিগনিফিক্যান্ট, কিন্তু 0 সিগনিফিক্যান্ট নয়। তো এখানে 2 সিগনিফিক্যান্ট ফিগার, 2 সিগনিফিক্যান্ট ফিগার। তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। যদি সিগনিফিক্যান্টের রুলগুলো জেনে থাকো সিগনিফিক্যান্ট ফিগারের, অর্থাৎ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার, তাহলে কিন্তু এগুলো বুঝতে অসুবিধে হবে না। নেক্সট আজকের লাস্ট কোয়েশ্চেন কি দেওয়া আছে, একটি আয়তকার ধাতব পাতের দৈর্ঘ্য প্রস্থ বেধ দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্যকে আমি যদি এল ধরি, তো এল দেওয়া আছে 3.335, প্রস্থ দেওয়া আছে 1.026 মিটার, আর হাইট দেওয়া আছে 3.05 সেন্টিমিটার। তো একে যদি মিটারে করে নিই 0.0305 সেন্টিমিটার। তো সবচেয়ে কম সিগনিফিক্যান্ট ফিগার কার আছে দেখো, এইটার সিগনিফিক্যান্ট ফিগার, এইচটার সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 3। তো এটা আমরা ধরবো, বাকিগুলোর কিন্তু 4 করে আছে। তো যার সব থেকে কম সিগনিফিক্যান্ট ফিগার, তো সেটা আমরা ধরি, তার সিগনিফিক্যান্ট ফিগারটাই অ্যান্সারের সিগনিফিক্যান্ট ফিগার হবে। তো এখানে দেখো ফার্স্টে আমাদের কি বের করতে বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে, আয়তন বের করতে বলছে। তো ক্ষেত্রফল বের করে ফেলি। এরিয়া ইকুয়ালস টু কি হয়, এল ইন্টু বি, লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত, তো এই দুটো মাল্টিপ্লাই করতে আসছে 3.42171, কিন্তু আমরা 3টে সিগনিফিক্যান্ট ডিজিট নেব, তাহলে 1টা 2টো 3টে। তো এই পর্যন্ত তাহলে যদি নিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3.42 কি হয়ে যাবে, মিটার স্কোয়ার। 3.42 মিটার স্কোয়ার হয়ে যাবে আমাদের অ্যান্সার। বইতে এই অ্যান্সারটা বোধহয় ভুল দেওয়া আছে। নেক্সট এবার আমরা আয়তন বের করব। আয়তন ভি ইকুয়ালস টু কি হয়, এল ইন্টু বি ইন্টু এইচ। তো এল কত দেওয়া আছে, এল দেওয়া আছে 3.335 ইন্টু ব্রেথ কত দেওয়া আছে 1.026 ইন্টু হাইট কত দেওয়া আছে
0305। তো এখান থেকে এটার অ্যান্সার কত আসবে? 0.104362 মিটার কিউব। তো এখানে আমরা তিনটে সিগনিফিক্যান্ট ফিগার নেব, তো একটা, দুটো, তিনটে, তার মানে আমাদের অ্যান্সার চলে আসবে 0.104 মিটার কিউব। তো সিগনিফিক্যান্ট ফিগার কেন তিনটে ডিজিট নিচ্ছি আগেই বলেছি। দেখো এইখানে এইচের সিগনিফিক্যান্ট ফিগারটা মিনিমাম, তো এইচেরটা মিনিমাম, আর সবার কিন্তু চারটে করে হচ্ছে। এটার চারটে সিগনিফিক্যান্ট ফিগার, এটারও চারটে সিগনিফিক্যান্ট ফিগার। তো তার জন্য যার সব থেকে মিনিমাম তার সিগনিফিক্যান্ট ফিগারটাই হবে অ্যান্সারের সিগনিফিক্যান্ট ফিগার। তো এটা তোমরা সিগনিফিক্যান্ট ফিগার এর রুলে তোমরা পড়েছো, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার রুলে তোমরা পড়েছো। তাই আমরা এই দুটো অ্যান্সার কিন্তু 3 পর্যন্ত নিয়েছি, অর্থাৎ তিনটে সিগনিফিক্যান্ট ডিজিট নিয়েছি। আশা করি তোমরা সবাই এই লাস্ট অঙ্কটা বুঝতে পেরেছো, প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি বুঝতে না পেরে থাকো কমেন্ট করে জানাও, তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেটাও কমেন্ট করে জানাও। আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।